আজকের প্রথম ইডিয়ম ছিল ব্রিং টু বুক। ব্রিং টু বুক কথার অর্থ হলো পানিশ। পানিশ কথার অর্থ হলো শাস্তি দেওয়া। তো এবার আমরা দেখব যে মানেটাকে আমরা কিভাবে মনে রাখবো। ব্রিং টু বুক এই ইডিয়মসটাকে মনে রাখার জন্য আমাকে আরেকটা শব্দ যুক্ত হবে, ব্রিং টু বুক এ সিট টু হসপিটাল। তাহলে আমাকে ব্রিং টু বুক কথাটি মনে রাখার জন্য যে পুরো সেন্টেন্সটা মাথায় রাখতে হবে, আরেকটা শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্রিং টু বুক এ সিট টু হসপিটাল। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে বুক কথার অর্থ হলো বই নয়, কিন্তু এখানে বুক কথার অর্থ হলো কোনো কিছু বুক করা, অর্থাৎ সিট বুক করা। আপনারা যেভাবে সিনেমা হলে সিট বুক করেন ঠিক তেমনি এখানেও সিট বুক করা। এবার আমরা মানেটাকে কিভাবে পাবো? যখন আমরা পুরনো দিনের বাংলা সিনেমাগুলো দেখতাম তখন হিরো ভিলেনকে কি ডায়লগ দিত? তোর জন্য আমি হসপিটালে সিট বুক করে এসেছি। অর্থাৎ হিরো এটাই বোঝাতে চাইতো যে আমি এবার তোর এমন অবস্থা করব যে তোকে হসপিটালে ভর্তি হতে হবে। আর আমরা এটা তো নিশ্চিত জানি হিরো কখনোই খারাপ কাজ করতে পারে না, ভিলেনই সবসময় খারাপ কাজ করে। অর্থাৎ ভিলেন কোনো খারাপ কাজ করেছে, তার জন্য হিরো এবার তাকে শাস্তি দেবে। অর্থাৎ শাস্তি দিলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে। অর্থাৎ ব্রিং টু বুক এ সিট টু হসপিটাল, কিংবা শুধু ব্রিং টু বুক অর্থাৎ আমি একটা সিট বুক করতে চলেছি হসপিটালে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে তাকে শাস্তি দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ব্রিং টু বুক এখান থেকে আমরা পাচ্ছি শাস্তি দেওয়া। আশা করি গল্পটা আপনি বুঝতে পেরেছেন এবং এইবার আর আপনার এর বাংলা মিনিং সম্পর্কে কোনো অসুবিধা হবে না। তো এবার আমি একটু সেন্টেন্সটা দেখে নেব। The manager was brought to book for his negligence। অর্থাৎ ম্যানেজারটিকে শাস্তি পেতে হয়েছে তার নেগলিজেন্সের কারণে। তার নেগলিজেন্সের কারণে ম্যানেজারটিকে শাস্তি পেতে হয়েছে। তো সুতরাং আমি সুমনেশ মল্লিক আর আপনারা দেখছেন বাণিজ্যদীপ্ত চ্যানেল। আমরা শিখছি এসপি বক্সি থেকে ইডিয়মস। আমরা প্রায় এ সিরিজের সমস্ত ইডিয়ম গুলো করে ফেলেছি। এখন বর্তমানে আমরা করছি বি সিরিজের ইডিয়মস গুলি। নিজের কিছু জরুরি কাজ থাকার জন্য আমি মাঝখানে ভিডিওগুলো দিতে পারিনি। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, কেননা আজকে আমি একসঙ্গে বেশ কয়েকটা ইডিয়ম দিতে চলেছি, যাতে এই কদিনের যে আমি গ্যাপটা করেছি সেটা কিছুটা হলেও মেকআপ করতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটিতে যে কটি ইডিয়মস আছে প্রায় সবকটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। সুতরাং পরের ইডিয়মস গুলো শিখে নেওয়া যাক। নেক্সট ইডিয়ম হলো ব্রেথ ওয়ান্স লাস্ট। ব্রেথ ওয়ান্স লাস্ট, যার মানে হলো ডাই। ডাই কথার অর্থ হলো মারা যাওয়া। ব্রেথ ওয়ান্স লাস্ট এই কথাটির অর্থ হলো শেষ নিঃশ্বাস নেওয়া। শেষ নিঃশ্বাস নেওয়া। ব্রেথ মানে নিঃশ্বাস, লাস্ট মানে শেষ, অর্থাৎ শেষ নিঃশ্বাস নেওয়া। অর্থাৎ শেষ নিঃশ্বাস কখন নেয়? যখন কেউ মৃতপ্রায় অবস্থায় চলে যায়। অর্থাৎ ব্রেথ ওয়ান্স লাস্ট কথার অর্থই হলো শেষ নিঃশ্বাস নেওয়া। আমি একটু সেন্টেন্সটা দেখে নেব। He breathed his last in the prime of his life। অর্থাৎ he breathed his last, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ইন দ্য প্রাইম অফ হিজ লাইফ। দেখুন কি সুন্দর একটা সেন্টেন্স, ইন দ্য প্রাইম অফ হিজ লাইফ। ইন দ্য প্রাইম অফ হিজ লাইফ কথার অর্থ হলো যে সে যখন তার উন্নতির চরম শিখায় পৌঁছেছে। অর্থাৎ কেউ যখন তার চরম শিখায় পৌঁছায়, উন্নতির চরম শিখায় পৌঁছায়, সেটা হচ্ছে ইন দ্য প্রাইম অফ ওয়ান্স লাইফ। এটা এখানে কত সুন্দর সেন্টেন্স দিয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে। হি ব্রেথ হিজ লাস্ট ইন দ্য প্রাইম অফ হিজ লাইফ। সে যখন উন্নতির চরম শিখায় পৌঁছেছে সে তখনই কিন্তু মারা গেছে। নেক্সট ইডিয়ম ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স। ব্যাক স্টেয়ার ইনফ্লুয়েন্স
নেক্সট ইডিয়ম হলো ব্যাকস্টার ইনফ্লুয়েন্স। ব্যাকস্টার ইনফ্লুয়েন্স যার মিনিং হলো বাই আনফেয়ার মিনস। বাই আনফেয়ার মিনস, বাই আনফেয়ার মিনস কথার অর্থ হলো চিটিং করা, অর্থাৎ অসৎ উপায় অবলম্বন করা। এবার দেখবো সেন্টেন্সটা কি করে এলো। ব্যাকস্টার, ব্যাকস্টার কথার অর্থ হলো সিঁড়ির পেছন ভাগ বা সিঁড়ির নিচের ভাগ, অর্থাৎ সিঁড়ির নিচের দিকটা। ইনফ্লুয়েন্স মানে প্রভাব ফেলা, অর্থাৎ কেউ সিঁড়ির নিচ থেকে প্রভাব ফেলছে বা পেছন থেকে প্রভাব ফেলছে। এই ইডিয়মসটাও আমরা সিনেমার উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। দেখুন, আমরা কিছু কিছু সিনেমায় এটা দেখতে পাই যে একজন নিরস্ত্র সাধারণ মানুষ সিঁড়ি থেকে ধীরে ধীরে নামছে। এবার কেউ একজন সিঁড়ির নিচে লুকিয়ে ওত পেতে একটা বন্দুক নিয়ে বসে আছে। সে অনেকক্ষণ ধরে টার্গেট করে বসে আছে সে কখন নামবে। তো যখনই সে দেখতে পেল যে তার অ্যাঙ্গেল অনুযায়ী সে দেখতে পেল একজন নিরস্ত্র মানুষকে সিঁড়ি থেকে নামতে, সে তখনই তাকে গুলি করে মেরে দিল। অর্থাৎ সে কিভাবে মারলো, তাকে কিন্তু চিটিং করে মারলো। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি যে ব্যাকস্টার ইনফ্লুয়েন্স, সিঁড়ির নিচ থেকে প্রভাব ফেলা, অর্থাৎ চিটিং করা, অর্থাৎ অসৎ উপায় অবলম্বন করা। আমরা এবার সেন্টেন্সটা দেখে নিচ্ছি। These days many person are given good post through backstar influence. These days আজকাল many person অনেক মানুষই are given good post, ভালো একটা পোস্ট পেয়ে যায়, ভালো একটা পদ পেয়ে যায় through backstar influence, অসৎ উপায় অবলম্বন করে। অর্থাৎ ভেতরের দিক দিয়ে ঘুষ দিয়ে অসৎ উপায় অবলম্বন করে একটা ভালো পোস্ট পেয়ে যায়, এটাই বলা হয়েছে। নেক্সট, বার্ডস আই ভিউ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়মস। বার্ডস আই ভিউ, কনসাইজ ভিউ। কনসাইজ ভিউ এর বাংলা মিনিং হলো এক নজরে বিশাল কোনো দৃশ্য দেখে নেওয়া। বার্ডস আই অর্থাৎ পাখির চোখ, ভিউ কথার অর্থ হলো দেখা, অর্থাৎ পাখির চোখে কোনো জিনিস দেখা। এবার আপনারা একটু ইমাজিন করুন, একটা পাখি যখন আকাশ থেকে ওড়ে তখন সে কিভাবে সমতলটাকে দেখে, আমাদের যে ভূমি আছে সেই ভূমিটাকে তারা কিভাবে দেখে। আর তারা অনেকটা বড় এরিয়া জুড়ে উপর থেকে কিন্তু দেখতে পায়। আমরা উদাহরণ দিয়ে আরো ভালো মতো একটু বুঝে নেব। We had a bird's eye view of the whole fair. পুরো মেলাটাকে আমরা এক নজরে দেখে নিয়েছি। কোথা থেকে দেখে নিয়েছি? ফ্রম দ্য টপ অফ এ জায়েন্ট হুইল। জায়েন্ট হুইল কথার অর্থ হলো নাগরদোলা। তখন নাগরদোলা থেকে আমরা কিন্তু পুরো মেলাটাকে এক নজরে দেখে ফেলেছি। অর্থাৎ বার্ডস আই ভিউ এটাকে এমন বোঝানো হচ্ছে যে কোনো উঁচু জায়গা থেকে নিচের কোনো সমতল জায়গার অনেকটা অংশকে একবারে দেখে নেওয়া, এরকম একটা সেন্স। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ইডিয়মস হলো বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু এর ইংলিশ মিনিং হলো সাডেন অর আনএক্সপেক্টেড শক। আপনাদের কিন্তু অপশনে এইটাই থাকবে। ওকে, আপনাদের এই অপশনটাই থাকবে, কিন্তু আপনাদেরকে এরকম চারটে অপশন দেওয়া থাকবে, আপনাদেরকে যে কোনো একটা টিক মারতে হবে। তো বোল্ড ফ্রম দ্য ব্লু এর মিনিং হলো সাডেন অর আনএক্সপেক্টেড শক, যার বাংলা মিনিং হলো বিনা মেঘে বজ্রপাত। তাহলে বোল্ড ফ্রম দ্য ব্লু এর বাংলা অর্থ হলো বিনা মেঘে বজ্রপাত, অথবা হঠাৎ কোনো শক পাওয়া, অর্থাৎ যদি মেঘ করে আমরা এটা ধারণা করতে পারি যে এখন বৃষ্টি নামতে পারে, আমরা একটা সেফ জায়গায় গিয়ে তখন বসে পড়ি বা আশ্রয় নিই। আমরা তখন একটা সেফ জায়গায় গিয়ে আশ্রয় নিই। এবার ধরুন যে কোন রকম মেঘ করলো না, পরিষ্কার আকাশ, কিন্তু হঠাৎ করে না বৃষ্টি নামলো না মেঘ করলো, কিন্তু হঠাৎ করেই
বজ্রপাত হলো। তো এরকম একটা সিচুয়েশন, অর্থাৎ হঠাৎ করে বজ্রপাত হওয়া মানে নিশ্চয়ই কোনো বিপদে পড়তে হবে, এবং বজ্রপাত নিশ্চয়ই আমাদের শরীরের জন্য তো কোনো রকমই ভালো হতে পারে না। অর্থাৎ হঠাৎ কোনো বিপদে পড়ে যাওয়া কিংবা হঠাৎ কোনো রকম শক পাওয়া, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে বোল্ড ফ্রম দা ব্লু এই ইডিয়মসটি থেকে। আমি সেন্টেন্সটা দেখব। The news of her husband's death in the air crash came to her as a bolt from the blue. বলছে তার হাজবেন্ডের মৃত্যু যেন তার কাছে এয়ার ক্রাশের মতো শক দিল। যেমন হঠাৎ করে এয়ার ক্রাশ হয়, ঠিক তেমনি কিন্তু তার জীবনে এয়ার ক্রাশের মতো এসে নেমে পড়লো। অর্থাৎ তার হাজবেন্ডের মৃত্যু সংবাদটা কিন্তু তার কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, কারণ এই ধরনের কোনো শোকগ্রস্ত সংবাদ কেউ কিন্তু সচরাচর শুনতে চায় না, কিংবা এই সম্পর্কে কারো কোনো প্রস্তুতি থাকে না। কিন্তু এই ধরনের যে খবর যেটা হঠাৎ করে আসে, আপনি যেটা এক্সপেক্টেড একদমই করছেন না, সেরকম যদি কোনো খবর আপনি পান, সেটাই হলো বোল্ড ফ্রম দ্য ব্লু। নেক্সট, বার্ন ওয়ান্স বোট। বার্ন ওয়ান্স বোট। নেক্সট, বার্ন ওয়ান্স বোট, যার মিনিং হলো পয়েন্ট অফ নো রিটার্ন। পয়েন্ট অফ নো রিটার্ন, যার বাংলা মিনিং করলে দাঁড়ায় এমন একটা সিচুয়েশন যেখান থেকে ফিরে আসা যায় না। এমন একটা সিচুয়েশন যেখান থেকে ফিরে আসা যায় না। বার্ন কথার অর্থ হলো পুড়িয়ে ফেলা, ওয়ান্স বোট কথার অর্থ হলো কারো নৌকা, অর্থাৎ কারো নৌকা পুড়িয়ে ফেলা। কোথায় কে পুড়িয়ে ফেলা? ধরুন আপনি মাঝ সমুদ্রে রয়েছেন, সেরকম সময় আপনার নৌকাটা কেউ পুড়িয়ে দিল। একটা বড় কোনো জাহাজ থেকে গোলা বারুদ ছোড়া হলো, আপনার নৌকাটা পুড়ে গেল। সুতরাং আপনার আর ফিরে আসার কোনো উপায় রইল না, আপনাকে ওখানে ডুবেই মরতে হবে। অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখান থেকে কিন্তু ফিরে আসা যায় না। অর্থাৎ বার্ন ওয়ান্স বোট এর কথার অর্থ হলো পয়েন্ট অফ নো রিটার্ন। আমরা এইভাবেই কিন্তু এখান থেকে বুঝতে পারছি, বার্ন ওয়ান্স বোট, পয়েন্ট অফ নো রিটার্ন। আমরা সেন্টেন্সটা দেখে নিচ্ছি একটু। We had burned our boats, আমরা আমাদের নৌকা পুড়িয়ে ফেলেছি। অর্থাৎ এমন একটা জায়গায় পৌঁছে যেখান থেকে কিন্তু আমরা আর ফিরে আসতে পারবো না। যে সিচুয়েশনে পৌঁছে গেছি সেখান থেকে আর যেখান থেকে ব্যাক করতে পারবো না, সেরকম একটা সিচুয়েশনে পৌঁছে গেছি। বাই ডিক্লেয়ারিং, যে ডিক্লেয়ার করে, কি ডিক্লেয়ার করেছে? দ্যাট উই আর নট গোয়িং টু সাইন সিটিবিটি, যে আমরা সিটিবিটি সাইন করব না। সিটিবিটি কি? সিটিবিটি হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, অর্থাৎ এমন একটা সন্ধি যেখানে নিউক্লিয়ার টেস্টকে ব্যান করতে হবে, এরকম যে ট্রিটি, সে সন্ধিতে আমরা স্বাক্ষর না করে এমন বিপদে পড়েছি যেখান থেকে আমরা আর ফিরে আসতে পারছি। অর্থাৎ ওই ট্রিটি সাইন না করে আমরা এমন অবস্থায় পড়ে গেছি যে না সামনে আগাতে পারছি না পেছনে চলে আসতে পারছি। অর্থাৎ ওই ট্রিটিটা সাইন করা আমাদের দরকার ছিল, ট্রিটিটা সাইন না করে আমরা অনেক বিপদে পড়েছি। নেক্সট ইডিয়মস হলো বাই দা বাই। বাই দা বাই কথার অর্থ হলো বাই দা ওয়ে। বাই দা ওয়ে কথার অর্থ যদি আমি বাংলায় ট্রান্সলেট করি তাহলে এরকম দাঁড়ায় যে আচ্ছা ঠিক আছে। অর্থাৎ এটা কিভাবে প্রয়োগ হয়? ধরুন আপনি আপনার একজন পরিচিত সঙ্গে আপনি গল্প করছেন, তো গল্প করতে করতে আপনি এরকম একটা কথা বলেন, আচ্ছা ঠিক আছে, তোকে যে আমি সেদিন ওখানে দেখলাম, তুই সেখানে কেন গিয়েছিলি? ওকে, অর্থাৎ বাই দা বাই, আচ্ছা ঠিক আছে। আমরা সেন্টেন্সটা দিয়ে আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করছি। বাই দা বাই, হোয়াট ইজ ইউর এজ? আচ্ছা ঠিক আছে, তোমার বয়সটা কত? তো আমরা বুঝতে পারছি যে বাই দা বাই এর সেন্সটা কি। বাই দা বাই এটা সেন্সটা হচ্ছে বাই দা ওয়ে, যার বাংলা মিনিং হলো আচ্ছা ঠিক আছে। নেক্সট, বি আপ টু। বি আপ টু, টু বি ইকুয়াল টু। বি আপ টু যার মিনিং হলো টু বি ইকুয়াল টু, যার বাংলা মিনিং হলো যোগ্য হওয়া। যার বাংলা মিনিং হলো যোগ্য হওয়া। আমরা সেন্টেন্সটা দিয়ে একটু বোঝার চেষ্টা করছি। He is up to all the tricks of the trade. All the tricks of the trade এই কথাটার অর্থ হলো ব্যবসায়ী নীতি। আর he is up to all the tricks of the trade অর্থাৎ সে তার ব্যবসায়ী নীতির সমস্ত ব্যবসায়িক নীতিগুলো প্রয়োগ করেছে। টু গ্রিন হিজ ওন অ্যাক্স। টু গ্রিন হিজ ওন অ্যাক্স এটাও কিন্তু একটা ইডিয়মস।
যার অর্থ হলো নিজের স্বার্থ চরিতার্থ করা। অর্থাৎ সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে তার সমস্ত ব্যবসায়িক নীতিগুলো প্রয়োগ করেছে। এবার কথা হলো সে তার সমস্ত ব্যবসায়িক নীতিগুলো কি, সে যেটা এতদিন ধরে শিখে যোগ্যতা অর্জন করেছে সেই নীতিগুলো কিন্তু সে প্রয়োগ করেছে। অর্থাৎ বি আপ টু এর কথা হলো যোগ্য হওয়া। কিভাবে যোগ্য হওয়া? দীর্ঘদিন ধরে একটা ফিল্ডের সঙ্গে লেগে থেকে তার খারাপ দিক ভালো দিক সমস্ত কিছু জেনে তারপরে যে একটা পরিস্থিতি সে গিয়ে পৌঁছায়, সে যে যোগ্যতায় গিয়ে পৌঁছায়, সেটাই হচ্ছে কিন্তু যোগ্য হওয়া। অর্থাৎ বেটেড ব্রেথ এর কথার অর্থ হলো ইন অ্যাংজাইটি। ইন অ্যাংজাইটি কথার অর্থ হলো দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি, দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি। অর্থাৎ বেটেড কথার অর্থ হলো কম, আর ব্রেথ হলো নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস। কম শ্বাস প্রশ্বাস হলে কি হবে? অবশ্যই দমটা বন্ধ হয়ে যাবে। এবার আমি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। আগে একটু সেন্টেন্সটা আমরা পড়ে নিচ্ছি। The fate of the match hung in balance and everybody waited for the result with bated breath. বলছে ম্যাচটা এমন একটা জায়গায় গিয়ে ঝুলে গেল যে প্রত্যেকে ওর রেজাল্টের জন্য দম বন্ধ করে ওয়েট করতে থাকলো। এবার ধরুন আমাদের সঙ্গে অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং লাস্ট এক বল বাকি এবং এক বলে 2 রান বাকি। আমাদের ব্যাটসম্যানরা ব্যাট করার জন্য পিচে আছে। এবার ধরুন ওইরকম একটা সিচুয়েশনে খেলোয়াড়দের মনের অবস্থা এবং আমাদের সমস্ত ভারতীয়দের মনের অবস্থা কেমন হবে? এক বলে আমরা হয় জিতবো নয়তো হেরে যাব। আর পাকিস্তানের সঙ্গে তো হারাটা আমাদের পক্ষে সম্ভব না, সেটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। ওইরকম একটা সিচুয়েশনে আপনার কি মনের অবস্থা হবে? একটা ঘরে যদি অনেকে একসঙ্গে খেলা দেখে তাদের মনের কি অবস্থা হবে? এতক্ষণ ধরে যে ঘরে অনেক কথাবার্তা চিৎকার চেঁচামেচি হচ্ছিল, হঠাৎ করে দেখবেন সেই ঘরের সবাই সাইলেন্স, অর্থাৎ কেউ কোনো কথা বলছে না। অর্থাৎ ওই একটা বলের জন্য সবাই ওয়েট করে বসে আছে যে কি হবে। অর্থাৎ দম বন্ধ হওয়ার মতো যে টেনশন, যে সিচুয়েশন, সেটাই হলো বেটেড ব্রেথ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ব্যান্ডি ওয়ার্ডস কথা অর্থ হলো টু রাঙ্গেল অথবা টু আর্গিউ। ব্যান্ডি ওয়ার্ডস কথা অর্থ হলো টু রাঙ্গেল অথবা টু আর্গিউ। অর্থাৎ এর বাংলা মিনিং হলো বৃথা তর্ক করা। আমরা সেন্টেন্সটা দেখে নেব। Obedient children don't bandy words with their parents when they are advised. Obedient children don't bandy words. তাহলে বাধ্য শিশুরা কিন্তু তাদের বাবা মার সঙ্গে কখনো তর্ক করে না। with their parents when they are advised, যখন তারা কি করে, যখন তারা কোনো উপদেশ দেয় তখন কিন্তু কোনো বাধ্য শিশু তার বাবা মার সঙ্গে বৃথা তর্ক করে। অর্থাৎ ব্যান্ডি ওয়ার্ডস এই কথার অর্থ হলো বৃথা তর্ক করা। ওকে, নেক্সট ইডিয়মস হলো বি ওয়ান্স বনেট। এর কথার অর্থ হলো টু বি ফুসি, যার বাংলা মিনিং হলো পাগলাটে ভাব। তো বি ওয়ান্স বনেট, বি কথার অর্থ হলো মৌমাছি অথবা কোনো পোকা, আর বনেট কথার অর্থ হলো মাথায়। অর্থাৎ মাথায় কারো পোকা ঢুকেছে, অর্থাৎ বলা যায় যে সে পাগল হয়ে গেছে। কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম, যে মুভির মধ্যে একটা ক্যারেক্টার ছিল একটা বিশাল বড় দৈত্য। সেই দৈত্যর কানের মধ্যে দিয়ে একটা পোকা ঢুকে গেছিল এবং সে নিমেষেই কিছুক্ষণের মধ্যে এমন রূপ ধারণ করলো যে সে সমস্ত বন জঙ্গল তছনছ করে দিল বিরক্তির ভাবে। অর্থাৎ সে পুরো পাগলের মতো আচরণ করলো। কারো আচরণে যদি এরকম কোনো একটা পাগলাটে ভাব দেখা যায় তখন আমরা কি বলি থাকি, তোমার মাথায় পোকা ঢুকেছে। অর্থাৎ টু বি ফুসি অর্থাৎ পাগলাটে ভাব। আমরা একটু সেন্টেন্সটা দেখে নেব। She seems to have a bee in her bonnet. তার মনে হয় মাথায় পোকা ঢুকেছে because she is always finding fault with others. সে কি করে, শুধুমাত্র অন্যের ভুল খুঁজে বেড়ায়। অর্থাৎ সে মানে পাগল হয়ে গেছে যে সে কি করে, শুধুমাত্র অন্যের ভুল খুঁজে বেড়ায়। নেক্সট ইডিয়মস হলো
বাইট দ্য ডাস্ট, বাইট দ্য ডাস্ট, যার মিনিং হলো টু বি ডিফিটেড, টু বি ডিফিটেড, টু বি ডিফিটেড কথার অর্থ হলো হেরে যাওয়া। দেখুন এর সঙ্গে মিনিংটা কেমন পাওয়া যাচ্ছে না, তাই না? কেমন একটা লাগছে, ডাস্ট টু বি ডিফিটেড, মিনিংটা কেমন বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আছি তো আপনাদেরকে মিনিংটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো বাইট কথার অর্থ হলো চাটানো, দা ডাস্ট হচ্ছে ধুলো, অর্থাৎ ধুল চাটিয়ে দেওয়া। অর্থাৎ আমরা এটা শুনেছি যে ধুল চাটিয়ে দেবো তোকে আমি, অর্থাৎ কি, তোকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো, তোকে অর্থাৎ কি বোঝানো হচ্ছে, তোকে আমি মারতে মারতে এমন অবস্থা করবো যে তুই মাটি থেকে উঠতেই পারবি না, মাটির সঙ্গে লেগে যাবি, এরকম একটা সেন্স রয়েছে। অর্থাৎ বাইট দ্য ডাস্ট কি, ধুল চাটিয়ে দেবো তোকে আমি। কখন ধুল চাটিয়ে দেওয়া হয়, যে তখন তাকে যখন মারতে মারতে তাকে কি করবো, অবশ্যই আমি জয় লাভ করবো, তোকে আমি হারিয়ে দেবো। অর্থাৎ কি, তোকে আমি হারিয়ে দেবো, তোকে মারতে মারতে এমন করবো যে তোকে আমি হারিয়ে দেবো, এরকম একটা সিচুয়েশনই হচ্ছে বাইট দ্য ডাস্ট। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে বাইট দ্য ডাস্ট কথার অর্থ হলো টু বি ডিফিটেড, হেরে যাওয়া। কেউ যদি হেরে যায় তাহলে আমরা সেন্টেন্সটা দিয়ে একটু আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করছি। পাকিস্তান had to bite the dust in the final of the World Cup. পাকিস্তান কি করলো, ধুল চেটে নিল, অর্থাৎ হেরে গেল। পাকিস্তান কি করলো, হেরে গেল, হেরে গেল ইন দ্য ফাইনাল অফ দ্য ওয়ার্ল্ড কাপ। কিসে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তান হেরে গেল, অর্থাৎ ধুল চেটে নিল। আর কে চাটিয়ে দিল, ইন্ডিয়া চাটিয়ে দিল। নেক্সট, ব্লু স্টকিং, ব্লু স্টকিং, যার মিনিং হলো এডুকেটেড বাট পেডান্টিক লেডি। অর্থাৎ ব্লু স্টকিং, দেখুন ব্লু স্টক কোথায় আর এডুকেটেড বাট পেডান্টিক লেডি কোথায়, অবশ্যই আপনি বুঝতে পারছেন না মিনিংটা, কিন্তু এটাও আমি আছি আপনাকে অবশ্যই বুঝিয়ে দেব। তাহলে এডুকেটেড, ব্লু স্টকিং, এডুকেটেড বাট পেডান্টিক লেডি, এডুকেটেড বাট পেডান্টিক লেডি অর্থাৎ শিক্ষিত কিন্তু দাম্ভিক যে মহিলা, সেটাই বলা হচ্ছে ব্লু স্টকিং। দেখবো কি করে মিনিং হলো, কিন্তু এখান থেকে কিন্তু নরমালি আপনি মিনিং খুঁজে পাবেন না, কারণ ব্লু কথা অর্থ হলো নীল, স্টক কথা হলো নীল মোজা। আমি নীল মোজা থেকে কিভাবে মিনিংটা খুঁজে পাবো, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন না। নীল মোজা কি করে এডুকেটেড বা পেডান্টিক লেডি হয়, বলছে শিক্ষিত দাম্ভিক মহিলা কি করে হয়, ব্লু স্টকিং কি করে হয়। আমি আছি তো আপনাকে বোঝানোর জন্য, সঙ্গে থাকুন, অবশ্যই ভালোবাসবেন। আর আপনি যদি এই ভিডিওটিতে প্রথমবার হয় তাহলে কিন্তু প্লেলিস্টে গিয়ে প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন, কেননা এসপি বক্সির সমস্ত ইডিয়মসগুলো কিন্তু এখানে দেওয়া আছে, একদম প্রথম থেকে একটাও বাদ দেওয়া নেই। আর আপনার পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা ইডিয়ম সমান গুরুত্বপূর্ণ, একটাকেও কিন্তু বাদ দিলে চলবে না। আর আপনি যদি আমার গল্পগুলি মনে রাখেন তাহলে অবশ্যই ইডিয়মসের প্রতি আর আপনার কোনো ভয় থাকবে না, এটা আমি কিন্তু আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি। তো চলুন এটা বুঝে নিচ্ছি। ইংল্যান্ডে অভিজাত মহিলারা ব্ল্যাক সিল্কের পোশাক পরতেন। তারা কিন্তু ওই ব্ল্যাক সিল্ক পরেই যে কোনো পার্টিতে পার্টিসিপেট করত, অর্থাৎ যে কেউ কিন্তু ব্ল্যাক সিল্ক পরতে পারতো না, একমাত্র অভিজাত মহিলারাই কিন্তু ব্ল্যাক সিল্কের পোশাক পরতে পারতেন। এই ধরনের অভিজাত মহিলারা যখন কোনো পার্টিতে যেত তখন তারা একটা গ্রুপ ভাগ হয়ে আলাদাভাবে থাকতো, অর্থাৎ এই যে যারা ব্ল্যাক সিল্ক পরতেন তারা একটা গোষ্ঠীতে ভাগ হয়ে গেছিল, তারা তাদের মধ্যেই আলাপ আলোচনা গল্প গুজব করতেন। অন্য সমস্ত মহিলারা আলাদা হয়ে যেত, অর্থাৎ দূর থেকে বোঝা যেত যে এরা অভিজাত শ্রেণীর কোনো মহিলা, এরা আলাদা হয়ে এক কোণে গিয়ে বা একদিকে গিয়ে শুধুমাত্র এরাই গল্প গুজব করতো, এরা কিন্তু কোনো অন্য শ্রেণীর মহিলাদের সঙ্গে গল্প গুজব করতে পারতো না। তখন একজন মহিলা ছিলেন যার নাম ছিল এলিজাবেথ। তিনি একজন সাধারণ ঘরের মেয়ে ছিলেন, কিন্তু তিনি ছিলেন খুব এডুকেটেড, তিনি শিক্ষিত ছিলেন, কিন্তু তার কাছে অর্থ ছিল না, কিন্তু তাদের কাছে অর্থ ছিল কিন্তু শিক্ষা ছিল না। অর্থাৎ তার কাছে মনে হলো যে আমি শিক্ষিত অথচ আমার অতটা ভ্যালু নেই, সবাই ওই অভিজাত শ্রেণীদের ভ্যালু দিত, কিন্তু এই শিক্ষিত মহিলাদের একটা ভ্যালু পাওয়া উচিত, সে সেটা মনে করত। সে সমস্ত শিক্ষিত যত মহিলা আছে তাদেরকে নিয়ে আলাদা গোষ্ঠী করলো। তারা একটা আলোচনার মাধ্যমে ঠিক করলো ওই অভিজাত শ্রেণীর মহিলা যেরকম সিল্কের কাপড় পরে, কালো সিল্কের কাপড় পরে, ঠিক তেমনিও তাদেরও কিছু একটা করা উচিত। তখন ওই যে এলিজাবেথ
তিনি ঠিক করলেন, তিনি ঠিক করলেন তাহলে আমরা একটা কাজ করি, আমরা কি করব, ব্লু কালারের অর্থাৎ নীল কালারের মোজা পরবো। আমরা যারা শিক্ষিত মহিলারা আছি তারা কি করব, তারা নীল কালারের মোজা পরবো। এবং তারপর থেকে লন্ডনের যারা শিক্ষিত মহিলা আছে তারা কি করতেন, নীল কালারের মোজা পরতেন। সেখান থেকে বোঝা যেত ইনি হলেন বা এনারা হলেন শিক্ষিত মহিলা, শিক্ষিত মহিলা। অর্থাৎ সেখান থেকে কিন্তু এই ইডিয়মসটা এসেছে যে ব্লু স্টকিং অর্থাৎ এডুকেটেড বাট পেডান্টিক লেডি। এডুকেটেড শিক্ষিত কিন্তু দাম্ভিক মহিলা। দাম্ভিক কেন তা অবশ্যই আপনি কিন্তু গল্পটার মাধ্যমে বুঝতে পেরেছেন কেন দাম্ভিক। ওকে, সেন্টেন্সটা দেখবো, nobody likes to mix with her because she is a blue stocking. nobody likes to mix with her, কোনো ব্যক্তি তার সঙ্গে কিন্তু হার বলেছে অবশ্যই মহিলা, তার সাথে মিক্স হতে চায় না। কেন মিশতে চায় না? বিকজ শি ইজ এ ব্লু স্টকিং, কারণ সে শিক্ষিত ও দাম্ভিক। সে শিক্ষিত কিন্তু দাম্ভিক বলে কেউ তার সাথে খুব একটা কথা বলতে চায় না, সবাই তাকে এড়িয়ে যেতে চায়, অর্থাৎ আবার কিছু বলে ফেলবে তার জন্য। নেক্সট টার্মস হলো বুক ওয়ার্ম। বুক ওয়ার্ম যার মিনিং হলো এ পারসন ইন দ্য হ্যাবিট অফ পাওয়ারিং ওভার বুকস। এ পারসন ইন দ্য হ্যাবিট অফ পাওয়ারিং ওভার বুকস, অর্থাৎ এমন ব্যক্তি যে সবসময় বইয়ের মধ্যেই ডুবে থাকে, যার বাংলা হলো গ্রন্থকীট। বুক ওয়ার্ম অর্থাৎ গ্রন্থকীট, অর্থাৎ যে সবসময় বইয়ের মধ্যেই ডুবে থাকে। এখান থেকে বুঝতে পারছেন গ্রন্থকীট কথার অর্থ কি, যে সবসময় বইয়ের মধ্যেই ডুবে থাকে, এরকম ব্যক্তিকেই বলা হয় বুক ওয়ার্ম। হি হ্যাজ নো টাইম, আচ্ছা he has no time for social activities because he is a bookworm. তার সোশ্যাল অর্থাৎ সামাজিক কাজকর্ম করার কোনো সময় নেই, কেন সে সারাক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকে। bring down the house, receive applause. bring down the house, bring down the house এর কথা অর্থ হলো receive applause. receive applause কথা অর্থ হলো প্রশংসা পাওয়া। রিসিভ অ্যাপ্লাস কথার অর্থ হলো প্রশংসা পাওয়া। এবার দেখব কিভাবে সেন্টেন্সটা এলো। ব্রিং ডাউন দ্য হাউস, ব্রিং ডাউন দ্য হাউস অর্থাৎ বলছে হাউস মানে ঘর, ব্রিং ডাউন মানে ভেঙে পড়া। ব্রিং ডাউন কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, আপনাদের পরীক্ষায় কিন্তু ফ্রেজাল ভার্ব আসে। আমি এরও একটা ক্লাস করব অবশ্যই ইডিয়মসের ক্লাস হয়ে যাওয়ার পরে। কিন্তু প্রবলেম হলো যে আমার চ্যানেলের ভিউয়ার এতই কম যে পরবর্তী ভিডিওগুলো আনার জন্য যে এন্থু সেটা কিন্তু খুব কমই আসে, অর্থাৎ আপনি পারেন এই আমার এই এন্থুটাকে বাড়িয়ে দিতে। ওকে, তো যত তাড়াতাড়ি আপনি শেয়ার করবেন, যত তাড়াতাড়ি আপনারা আমার চ্যানেলটাকে গ্রোথ করবেন, তত তাড়াতাড়ি এবং তত বেশি আপনারা কিন্তু অনেক ক্লাস পাবেন। আমার ইচ্ছা আছে এই পুরো বইটাকে কভার করে দেওয়ার, যাতে আপনার ইংলিশ সম্পর্কে কোনো ভয়ই না থাকে, এবং সেই ইচ্ছাটা কিন্তু আপনাদের মাধ্যমে সম্ভব পূরণ হওয়া। আপনারা চাইলে তবেই কিন্তু আমার এই ইচ্ছা পূরণ হতে পারে। অর্থাৎ আমার চ্যানেলকে গ্রোথ করার জন্য আপনাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতেই হবে। অবশ্যই আপনি যদি নতুন হন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন দেখে নিচ্ছি। তো ব্রিং ডাউন হলো একটা ফ্রেজাল ভার্ব, যে কথার অর্থ হলো ভেঙে পড়া, অর্থাৎ একটা বাড়ি ভেঙে পড়া। একটা বাড়ি ভেঙে পড়ার সঙ্গে এর কি মিনিং হলো? প্রশংসা পাওয়ার সম্বন্ধে তো কোনো মিনিং দেখতে পাচ্ছেন। একটা বাড়ি ভেঙে পড়লো, তা বাড়ি ভেঙে পড়লে কখনো কেউ প্রশংসা পায় না, পায় না। তো কিন্তু কিভাবে এলো সেটা আমরা দেখে নেব। এই হাউস হলো এখানে হল ঘর। এই হাউস হলো হল ঘর বা থিয়েটার ঘর। কি থিয়েটার ঘর, কালিটা একটু প্রবলেম করছে। থিয়েটার ঘর, তাহলে এই হাউস হলো একটা থিয়েটার ঘর। এবার আমি ধরুন একটা থিয়েটার ঘরের মধ্যে একটা পারফরমেন্স করলাম আমি,
সে যে কোনো একটা পারফরমেন্স করলাম, হয়তো একটা জোকস শোনালাম, এমন একটা হাসির জোক শোনালাম যেটা শুনে হল ঘরের আমার সামনে যারাই রয়েছেন তারা হেসে লুটুপুটি খাচ্ছেন এবং হাততালি দিয়ে ভরিয়ে দিলেন। তাহলে হাততালির চোটে, তাহলে প্রশংসাটা এরকম হলো যে কি হাততালির চোটে যেন ঘর ভেঙে পড়ছে, এরকম সেন্স। অর্থাৎ এমনি এই অর্থে ঘর ভেঙে পড়া না যে বোম মেরে ঘর ভেঙে উড়িয়ে দিলাম, এরকম না, কিন্তু হাততালির চোটে যেন ঘর ভেঙে পড়ছে। অর্থাৎ কি আমি অনেক প্রশংসা পাচ্ছি, হাততালির চোটে ঘর ভেঙে দিচ্ছে, অর্থাৎ আমি অনেক প্রশংসা পাচ্ছি, চারিদিকে শুধু হাততালিরই আওয়াজ শোনা যাচ্ছে, অর্থাৎ আমি অনেক প্রশংসা পাচ্ছি। অর্থাৎ ব্রিং ডাউন দ্য হাউস, আমি এখান থেকে কি পেলাম যে রিসিভ অ্যাপ্লাজ, অর্থাৎ প্রশংসা, অনেক প্রশংসা পেলাম। অর্থাৎ ব্রিং ডাউন দ্য হাউস কথার অর্থ হলো প্রশংসা পাওয়া। আশা করি ভালো লাগছে। এবার ওকে, সেন্টেন্সটা দো ইট ওয়াজ দ্য মেইডেন স্পিচ, দো ইট ওয়াজ দ্য মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে কি, মেইডেন মানে প্রথম, মেইডেন মানে প্রথম, মেইডেন স্পিচ তাহলে প্রথম ভাষণ। তাহলে দো ইট ওয়াজ হিজ মেইডেন স্পিচ হি ব্রট ডাউন দ্য হাউস বিকজ অফ হিজ অরাটরি স্কিল, যদিও এটা তার প্রথম ভাষণ ছিল কিন্তু তার অরাটরি স্কিল, অর্থাৎ অরাটরি মানে হচ্ছে তার ভাষণের গুণ, সেই অরাটরি স্কিল দিয়ে সে সবার প্রশংসা করে নিল। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন।